মাছে ভাতে বাঙালির ভাতের সংকট হয়তো হবে না, কিন্তু ভরা মৌসুমে হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ। অথচ চাল উৎপাদন স্বাভাবিক রয়েছে, এরপরও যে পরিমাণ চাল আমদানি করা হয়েছে তাতে কোনোভাবেই চালের সংকট কিংবা দাম বাড়ার প্রশ্ন আসে না। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব, জানাবো আমের জেলার রাজশাহীর মৌসুমি ফল আমের বাজারজাতকরণ প্রক্রিয়া ও দরদাম নিয়ে আলোচনা করব। দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও থাকছে বন্দর বাণিজ্য। এসব নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজন, আপনাদের সাথে আছি তানজিম শাফিন। দেশে হঠাৎ বাড়ল চালের বাজার, অথচ চাল সরবরাহ স্বাভাবিক রয়েছে। বর্ষা মৌসুম ভেবে বাজার সিন্ডিকেট ও মিলারদের চাল মজুতদারিতে দাম বাড়ার অভিযোগ রয়েছে। আমরা চালের যে আমদানির চিত্র সেটি একটু দেখে নিতে পারি। চাল বাংলাদেশে যে পরিমাণ চাহিদা রয়েছে তার শতভাগ বা উদ্বৃত্ত থেকে যায়, তারপরও বাজার ব্যবস্থাপনার কারণে কখনো কখনো যাতে দাম না বাড়ে এজন্য সেটি আমদানিরও প্রয়োজন পড়ে থাকে। যেমন আমরা যদি এই বিদায়ী অর্থ বছরের অর্থাৎ 2024-25 অর্থ বছরের দিকে তাকাই, 8.2 লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে। তবে গত অর্থ বছর অর্থাৎ 23-24 অর্থ বছরে চাল আমদানির কোনো প্রয়োজন পড়েনি। 2022-23 অর্থ বছরে 10 লাখ মেট্রিক টনের বেশি চাল আমদানি করতে হয়েছে। 2021-22 আমদানি করতে হয়েছে 9.88 লাখ টন এবং 2020-21 আমদানি করতে হয়েছে 13.59 লাখ টন। অর্থাৎ এই যে চালের আমদানি সেটিও প্রয়োজন অনুযায়ী যথার্থ রয়েছে, যথেষ্ট রয়েছে। তারপরে বাজারের দাম বেড়েছে। চালের দাম খুচরা পর্যায়ে কয়েকদিনে কেজি প্রতি 2 টাকা থেকে 8 টাকা পর্যন্ত বাড়লেও টিসিবির হিসেবে বেড়েছে 3 টাকা। টিসিবির খুচরা বাজার দর হিসেবে স্বর্ণা চালের মাসিক মূল্যবৃদ্ধি 6% ছাড়িয়েছে এবং 28 চালের বাৎসরিক মূল্যবৃদ্ধি 10% ছাড়িয়েছে। আমরা ট্রেডিং কর্পোরেশনের যেই বাৎসরিক মূল্যবৃদ্ধির তথ্য রয়েছে সেটি দেখে নিতে পারি। মিনিকেটের বাৎসরিক মূল্যবৃদ্ধি দেখানো হচ্ছে 4.11%। মাসিক মূল্যবৃদ্ধিতে দেখা যাচ্ছে 1.33%। অর্থাৎ এক বছর আগে মিনিকেট যেখানে প্রতি কেজি 68 থেকে 78 টাকা ছিল, এখন তা 70 থেকে 82 টাকা। 28 চালের ক্ষেত্রেও বাৎসরিক মূল্যবৃদ্ধি 10%-এর বেশি, যেটি বিশেষ করে আরবান বা শহুরে অঞ্চলে বেশি পরিমাণে ভোগ করা হয় 28 চালটি। তো 28 চালের বাৎসরিক মূল্য বৃদ্ধি পেয়েছে 10%, যেটি এক বছর আগে 52 থেকে 58 টাকা ছিল, তা এখন 56 থেকে 65 টাকা। স্বর্ণার দাম বেড়েছে 7.69%। বছর ব্যবধানে 50 থেকে 54 টাকা কেজির স্বর্ণা চাল এখন 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে মার্কিন কৃষি বিভাগের প্রতিবেদনে উঠে এসেছে বছরের 3.70 লাখ টন চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। তাহলে দাম বাড়ার কারণ কি? বর্ষা মৌসুম ভেবে বাজার সিন্ডিকেট ও মিলারদের চাল মজুতদারির কারণে দাম বাড়ার অভিযোগ রয়েছে মাঠ পর্যায়ে। আমরা চালের উৎপাদনের যেই চিত্র সেটি একটু দেখে নিতে পারি। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথমে রয়েছে চীন। চীন বছরে 14 কোটি মেট্রিক টন চাল উৎপাদন করে। ভারত উৎপাদন করে 13 কোটি মেট্রিক টন। এই দুটি দেশের জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই, এই দুটি দেশে জনসংখ্যা রয়েছে গড় 150 কোটির বেশি। সেখানে বাংলাদেশের জনসংখ্যা সে তুলনায় অনেকটাই কম। তারপরেও বাংলাদেশের যে উৎপাদন সেটি কিন্তু দুর্দান্ত বলা চলে। 3.7 কোটি মেট্রিক টন চাল উৎপাদন হচ্ছে বাংলাদেশে বছরে। এছাড়া ইন্দোনেশিয়া, ভিয়েতনাম রয়েছে তালিকার পরবর্তী অবস্থানগুলোতে। এই দেশগুলো চালে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ রয়েছে, তাদেরও আমদানি করতে হয় না। পরবর্তী অবস্থানগুলোতে থাইল্যান্ড, ফিলিপাইন্স, মিয়ানমার, পাকিস্তান এবং কম্বোডিয়া। বেশিরভাগ এশিয়ার যে দেশগুলো সেগুলো শস্যের ভাণ্ডার হিসেবে ভালো এবং চাল উৎপাদনের দিকে এগিয়ে আমরা দেখছি। তারপরেও চালের বাজার দর কিছুটা চড়া। চালের বাজার দর নিয়ে আরও জানতে চাই, একেবারে সরাসরি মাঠ পর্যায়ে চলে যাব। বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। আমরা মাজেদুর রহমানের কাছে জানতে চাইব। মাজেদ, জানাবেন যে চালের দাম আজকে আপনি জানাচ্ছিলেন যে 5 থেকে 7 টাকা পর্যন্ত কেজি প্রতি কোনো কোনো চালে বেড়ে গেছে। এই দাম বৃদ্ধির পিছনে ব্যবসায়ীরা কি বলছেন? জি, বগুড়া সহ আশপাশ জেলাগুলোতে কিন্তু চালের দাম অনেকটাই বেড়েছে। আজকে যদি চালের বাজার বলি, সেটি হলো প্রতি কেজিতে
5 থেকে 60 টাকা এখানে জাত ভেদে বেড়েছে। যেমন কাটারি ভোগ আগে যে চালটি ছিল 65 টাকা কেজি দরে, সেই চালটি কিন্তু আজকে যে দাম হয়েছে সেটা হলো 72 টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এইভাবে 28 জাতের যে চালটি 56 টাকায় বিক্রি হতো, সেই চালটি কিন্তু 65 টাকা 64 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে মোটা চালটিও কিন্তু 52 টাকা স্থলে কিন্তু 56 টাকা বিক্রি হচ্ছে। প্রতিটি চালের দামই বাড়ছে। আর এই চালের দাম বাড়ার কারণ হিসাবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হলো ধানের দাম বাড়ার কারণে কিন্তু চালের দামটি বেড়েছে। আগে যে ধানগুলো মোটা জাতের যে ধান সেটির দাম ছিল 1200-1400, সেই ধানের দামটা কিন্তু 100-150 টাকা বেড়েছে, এবং চিকন যে ধানটি সে ধানের দামও বেড়েছে, এবং ধানের দাম বাড়ার কারণেই কিন্তু চালের দামটা বেড়েছে, এরকমই বলছেন ব্যবসায়ীরা। তাছাড়া এখানে কিছুদিন আগে যে ধানটি ব্যবসায়ীরা কিনছেন সে ধান থেকে কিন্তু এই চালগুলো হচ্ছে, তারপরেও এই চালের দামটা অনেকটাই বেড়ে গেছে এমনই অভিযোগ তুলছেন কিন্তু এখানে সাধারণ যে ক্রেতা ভোক্তা তারা বলছেন যে এত কেজি প্রতি 5 থেকে 60 টাকা এটা বাড়া একটা অযৌক্তিক ব্যাপার, কিন্তু এই পরিমাণ টাকা বাড়ানোর কোনো বিষয় ছিল না। তারপরেও কেন এই দামটি বেড়েছে সেটি কিন্তু ভোক্তা ছোট ছোট ব্যবসায়ীরা বলতে পারছেন না। তারা যেটি বলছেন যে আড়তে দাম বাড়ার কারণেই কিন্তু তারা দামটা এখানে বেশি বাড়াচ্ছেন। এইভাবে কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে, এবং এই বর্ষারও একটি অজুহাত আছে যে কয়েকদিনে আবহাওয়া খারাপের জন্য কিন্তু এখানে দাম বেড়েছে, এরকম কথাও শোনা যাচ্ছে। তারপরেও এখানে যেটি সেটা হলো অটো যে রাইস মিলগুলো রয়েছে সেখানে কিন্তু বর্ষা কিংবা এখানে কোনো বিষয় থাকে না, তারা ধান দিলে কিন্তু চাল হয়ে আসে। তারপরে এটি সিন্ডিকেট কিনা সেটাও বলা যাচ্ছে না, তবে এর কোনো নির্দিষ্ট কোনো কারণ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তবে এখানে বাজার মনিটরিংয়ের একটি জোর দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। তো এই ছিল শাফিন আমার কাছে বগুড়ার যে চালের বাজার, সে চালের বাজার থেকে সর্বশেষ। যেটা আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে, জানাচ্ছিলেন চালের বাজারে দাম বাড়লেও ব্যবসায়ীরা সদুত্তর দিতে পারছেন না ভোক্তার কাছে, এবং ভোক্তার এতে চিন্তা দুশ্চিন্তা বেড়েই চলেছে। 3 বছরে ডলারের দর বেড়েছে 42%। ডলারের দাম বাজার ভিত্তিক করার পর খোলা বাজারে এখন পর্যন্ত ডলারের দাম স্থিতিশীল রয়েছে, যদিও চাহিদা বাড়লে দাম বাড়ার শঙ্কা রয়েছে। আমরা টাকার বিপরীতে ডলারের যেই বাজার মূল্য দেখে নিতে পারি, এবং বিভিন্ন মুদ্রার বাজার মূল্য আমরা দেখতে পারি। মার্কিন ডলারের ক্রয় মূল্য রয়েছে 122 টাকা 50 পয়সা, বিক্রয় মূল্য রয়েছে 122 টাকা 90 পয়সা। ইউরোর ক্রয় মূল্য রয়েছে 141 টাকা 2 পয়সা, বিক্রয় মূল্য রয়েছে 141 টাকা 47 পয়সা। পাউন্ডের ক্রয় মূল্য রয়েছে 164 টাকা 61 পয়সা, বিক্রয় মূল্য 165 টাকা 15 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 41 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 টাকা 42 পয়সা। ইউয়ানের ক্রয় মূল্য 17 টাকা 5 পয়সা, বিক্রয় মূল্য 17 টাকা 10 পয়সা। দেশের পুঁজিবাজারে অব্যাহত মুক্ত পতন। এ পথে উত্তরণী পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ খুঁজতে কমিটি গঠন করবে সরকার। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক নিম্নমুখী। আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে সরাসরি আজকের লেনদেনের চিত্র দেখে নিতে পারি। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র 199 কোটি টাকার। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। 358টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে মাত্র 22টি প্রতিষ্ঠানের শেয়ারের, এবং দর অপরিবর্তিত আছে 16টি প্রতিষ্ঠানের শেয়ারের। সার্বিক সূচক ডিএসইএক্স আজকে এখনো পর্যন্ত 69.86 পয়েন্ট কমেছে, যা প্রায় 1.5% একদিনে সূচকের পতন মানে বাজারে বিনিয়োগকারীদের পুঁজি হারানোর একটা বড় সংখ্যা থেকে যায়। সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়ে আছে 4684.54 পয়েন্টে। কমেছে সরিয়া সূচকটিও, সরিয়া সূচক কমেছে 17.82 পয়েন্ট, সেটিও কমেছে 1.5%-এর বেশি। সরিয়া সূচক দাঁড়িয়ে আছে 1019.87 পয়েন্টে। অর্থাৎ আজকের দিনের লেনদেনে অন্তত বিনিয়োগকারীরা পুঁজি হারানোর শঙ্কায় থাকবেন। এছাড়া ভালো ভিত্তির যে প্রতিষ্ঠানগুলো সেখানেও সূচকের পতন ঠেকানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। 23.82 পয়েন্ট কমেছে ডিএস30 সূচকটি, দাঁড়িয়েছে 1758.37 পয়েন্টে। আমরা লেনদেনের চিত্র যদি দেখি, সকাল 10টার পর থেকে বলছিলাম শুরুতে মুক্ত পতনের ধারায় চলেছে পুঁজিবাজারের লেনদেন। এখনো পর্যন্ত 355টি প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে রাজশাহীর আমের বাজারে, তবে
সে অবস্থা কাটিয়ে ফের জমে উঠেছে বাজার। এ নিয়ে স্বস্তি ফিরেছে আম ব্যবসায়ী ও চাষিদের মাঝে। এ বিষয়ে আরও জানতে চাই নগরীর শিরুইল আমের বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে বৃষ্টির কারণে আম বাজারজাত করতে সমস্যা হচ্ছে কিনা, এতে দাম কতটা প্রভাবিত হচ্ছে? শাফিন, আজকে রাজশাহীর আমের বাজারে বউনি বেশ ভালোই হয়েছে। ব্যবসায়ী যারা আম নিয়ে এসেছেন বাজারে তারা ভালো দামে বিক্রি করতে পেরেছেন, কেননা গেল কয়েকদিন থেকে আসলে রাজশাহীতে যে বৃষ্টি এবং বৈরী আবহাওয়া ছিল, যার কারণে বাজার থেকে বাগান থেকে আম নেমেছে কম এবং তখন আসলে ক্রেতার সংখ্যাও কম ছিল, যার কারণে বিক্রি খুব একটা বেশি হয়নি। এর পরবর্তী সময় যখন 2-3 দিন পরে আসলে বাগান থেকে আম নামানো শুরু হয়েছে, বৃষ্টি কমেছে যার কারণে, এবং এর ফলে যেই ক্রেতারা অপেক্ষায় ছিল বা ব্যাপারীরা অপেক্ষায় ছিল, যে আড়তগুলো আসলে অপেক্ষায় ছিল আমের, তারা পর্যাপ্ত পরিমাণে আম পেয়েছে এবং সে তুলনায় কিন্তু দামও পেয়েছে। সুতরাং গেল কয়েকদিনের যে মন্দা ভাব বাজারে, সেটি কাটিয়ে উঠে কিন্তু আজকের বাজার থেকে আমের দাম চাঙ্গা হয়েছে এবং দাম বেশ ভালো পাওয়া যাচ্ছে। আমরা বাজার ভেদে যদিও আসলে পার্থক্য লক্ষ্য করেছি। শিরুইল বাজারে আজকে আমরা যেটি দেখছি, প্রায় আমরুপালি বিভিন্ন মান ভেদে বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকা মন দরে। এছাড়া ল্যাংড়া আমের এখন আধিপত্য আসলে বাজারে সবচেয়ে বেশি। ল্যাংড়া আমটি বিক্রি হচ্ছে প্রায় 2000 থেকে 2100-2200 টাকা দরে এবং নাগফজলি যেটি রয়েছে সেটিও প্রায় কাছাকাছি একই রকম দাম, প্রায় 1800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। এবং আমরা রাজশাহীর বানেশ্বর হাটে যেটি দেখেছি যে লখনা আম, যেটি প্রায় 900-950 টাকা মন দরে ছিল, সেটির দাম বেড়েছে, সেটির চাহিদাও বেড়েছে এবং সেক্ষেত্রে সেটি সর্বোচ্চ 1100 টাকা মন দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যে গেল কয়েকদিনে আসলে বাজারগুলো নিয়ে আম আসেনি এবং বাগান থেকে বাগানিরা খুব বেশি আম নামাননি, কেননা রাতভর বৃষ্টি হয়েছে, কখনো ভোরের দিকে বৃষ্টি হয়েছে এবং দিনের বিভিন্ন সময় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, যার কারণে এই বৃষ্টির সময় যেহেতু আম নামানো হয় না, এর ফলে বাজারে একটা আমের শূন্যতা তৈরি হয়েছিল এবং সেই সময় অল্প পরিমাণ আম থাকায় আম দামও কমেছিল এবং অনেকে আসলে কিনছিল না। পরবর্তী সময়ে একটু শুষ্ক সময় থাকার পরে দিনে বৃষ্টিপাত না হওয়ার কারণে আম নামানো শুরু হয়েছে এবং সেই তুলনায় এখন আসলে আমের চাহিদাও যেমন বেড়েছে এবং একই সাথে দামটি আসলে বাড়ছে। এবং এটির ক্ষেত্রে খুচরো বাজারে আমরা লক্ষ্য করছি দামের পার্থক্য প্রায় 50 থেকে 60 টাকা প্রতি মনে আসলে যেমন আসলে বাড়ছে, একই সাথে পাইকারি বাজারে কিন্তু প্রতি মনে 300 থেকে 350 টাকা পর্যন্ত আসলে দাম বেড়েছে। সুতরাং এই ক্ষেত্রে যেই হতো একটু ভালো একটি আবহাওয়া এখন চলছে, যার কারণে প্রত্যেকটি বাজারে এবং প্রত্যেকটি বাগান সহ খুচরা এবং পাইকারি বাজার দুটো জায়গাতে আমরা আমের বেচা কেনা বেশ ভালো দেখছি এবং তারা যেটি বলছেন যে এইরকম আবহাওয়া থাকলে আসলে আমের যে দাম, এখন আমরুপালি, ল্যাংড়া এবং নাগফজলি সহ অন্যান্য যে সমস্ত জাতগুলো জনপ্রিয়, সেগুলো আসলে যোগান বাড়বে এবং সেটির দাম ভালো পাওয়া যাবে। গেল কয়েকদিনের বৃষ্টিতে আসলে কৃষকরা বেশ হতাশ হয়েছিল এবং তারা ভাবছিল যে আমের দাম আসলে পাওয়া যাচ্ছে না এবং এই রকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আসলে পর্যাপ্ত দাম পাওয়া যাবে না। কিন্তু 2 দিনের আসলে শুষ্ক পরিবেশ এবং এই যে রৌদ্রোজ্জ্বল দিন, তার ফলে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে আসলে আমের দাম তারা পাচ্ছেন এবং ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা অব্যাহত থাকলে তাদের জন্য সুখকর একটি অবস্থা তৈরি হবে এবং লাভজনক হবে। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমের বাজারের আমার কাছে সর্বশেষ খবর। বাগান থেকে আম বাজারজাতকরণ বেশি হলে নিশ্চয়ই সেটি রাজধানীতেও সুলভ হবে, আমাদের জন্য ভালো হবে। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে 17 বছর পর এনসিটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন যে 17 বছর পর এনসিটি পরিচালনা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, সক্ষমতা রয়েছে কতদূর? সাফিন, চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালটি অনেক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল। এখানে একসাথে প্রায় 4টি বড় জাহাজ ভিড়তে পারে, আর একটি ছোট জাহাজ যেটি পাঙ্গা ইনল্যান্ড কন্টেনার টার্মিনালের জন্য রয়েছে, যেটি একটি জেটি রয়েছে। তো এই টার্মিনাল থেকে বছরে চট্টগ্রাম বন্দর প্রায় 1000 কোটি টাকার বেশি আয় করে এবং প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করা হয় এই টার্মিনালে, যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেনার হ্যান্ডলিংয়ের প্রায় 55% বলে ধরা হয়।
তো দীর্ঘদিন ধরে আসলে এই টার্মিনালটি যে বর্তমান অপারেটর সাইপারটেক পরিচালনা করে আসছে তাদেরকে নিয়ে ব্যবহারকারী বা বিভিন্ন পক্ষের তাদের অভিযোগ ছিল যে তারা একচেটিয়াভাবে কন্টেনার টার্মিনালটি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অনেকটা অনৈতিকভাবে টার্মিনালটি পরিচালনা করে আসছে এবং এক্ষেত্রে তাদের বিরুদ্ধে শ্রমিক স্বল্পতা সহ এবং তাদের শ্রমিক কর্মচারীদের বকশিস নেওয়া সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তো গত জানুয়ারিতে সর্বশেষ তাদের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হয় এবং 6ই জুলাই হচ্ছে মেয়াদ শেষ হচ্ছে। তো এর বাইরে কিন্তু চট্টগ্রাম বন্দর এর বাইরে সরকার কিন্তু এটি একটি বিদেশি প্রতিষ্ঠান বিদেশি টার্মিনাল অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিল, যেটি আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও এ নিয়ে বিভিন্ন মহলে বিরোধিতা রয়েছে এবং তারা বলছে যেহেতু এটি একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল এবং এখানে আসলে নতুন করে কোনো বিনিয়োগের সুযোগ নেই। তো বিভিন্ন ধরনের আসলে যে মতামত বা বিভিন্ন ধরনের অভিযোগের প্রেক্ষাপটে কিন্তু যেহেতু এবার আর নতুন করে সাইপারটেকের মেয়াদ বাড়ানো হয়নি এবং সেক্ষেত্রে যেহেতু অল্প সময়ের জন্য নতুন করে উন্মুক্ত দরপত্র আহ্বান করে নতুন অপারেটর নিয়োগ করা সময় সাপেক্ষ, তাই অন্তর্বর্তীকালীন বা আপাতত 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই টার্মিনালটি পরিচালনা করবে। তবে যন্ত্রপাতি নিয়ে খুব বেশি সংকট না হলেও এক্ষেত্রে বন্দরকে আবার নতুন করে লোকবল নিয়োগ দিতে হবে, যেহেতু বেসরকারি অপারেটর তাদের লোকবল দিয়ে বিশেষ করে ইকুইপমেন্ট যেগুলো রাবার টায়ার গেন্ট্রিগেন কি গেন্ট্রিগেন তারপরে সব বিভিন্ন ধরনের যেসব যন্ত্রপাতি আছে সেগুলো পরিচালনা এবং আইটি খাতে ব্যবস্থাপনার জন্য কিন্তু জনবল দরকার এবং এক্ষেত্রে বন্দরকে হয় নতুন জনবল নিয়োগ দিতে হবে বা সাইপারটেকের যে জনবল আছে তাদেরকেই দিয়ে তাদের কাজ চালাতে হবে এবং এক্ষেত্রে আসলে বন্দর কতটুকু এই কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে পারবে সেটি আসলে তারা যখন পরিচালনা আসবে সে বিষয়ে সেটি জানা যাবে। তো এর বাইরে যে এই টার্মিনালটিতে তাদের ব্যবস্থাপনা পরিচালনার জন্য প্রতি মাসে 7 কোটি টাকা করে আগামী 6 মাসে প্রায় তাদের 42 কোটি টাকা ব্যয় হবে এবং এই বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে যেন এই ব্যয়টি তাদের অনুমোদন করে দেওয়া হয়, তাহলে তারা আসলে তবে তারা এখন প্রাথমিকভাবে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে বন্দর বলছে। তবে ব্যবহারকারীরা বলছেন এই টার্মিনালটি যেহেতু সবচেয়ে বড় টার্মিনাল এবং এখানে বন্দরের সবচেয়ে বড় এবং বেশি গভীরতা জাহাজ ভিড়তে পারে, তাই টার্মিনালটিতে যেন পরিচালনা কার্যক্রমে যেন ব্যবহারকারীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না পড়ে সেদিকে তাদেরকে নজর দিতে হবে এবং কঠোর ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে এটি পরিচালনা করতে হবে। সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল নিয়ে সব শেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাজিরা শিউলি জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দর খবর। এর সাথে শেষ করছি আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/echontv।